বেতাইপুর গ্রামে তখন রাত নেমেছে। রাত হয়ে গেল, এখনো তো এলো না। সেই কোন সকালে দুটো পান্তা খেয়ে বেরিয়েছিল। সারাদিনে পেটে এক দানা অন্নও পড়েছে কিনা কে জানে। সন্ধ্যা মাথা নিচু করে এইসব ভাবছিল, তখনই নরেশ দরজা খুলে এসে ঘরে ঢুকে। সন্ধ্যা চৌকি থেকে এক প্রকার দৌড়ে স্বামীর কাছে এগিয়ে যায়। তুমি এসেছো? উফ, নিশ্চিন্ত হওয়া গেল। এ কি, তুমি এখনো জেগে বসে আছো? ঘুমাওনি কেন? কি বলছো গো? তুমি সেই কোন ভোরবেলাতে অল্প একটু মুখে দিয়ে বেরিয়েছিলে, যাতে আমার আর ছেলের মুখে অন্ন তুলে দিতে পারো। আর আমি খেয়ে ঘুমিয়ে পড়বো? কি করে ভাবলে? কোনো কাজের খোঁজ পেলে গো? সেই সকাল থেকেই তো কাজের জন্য ঘুরলাম, কিন্তু সব জায়গাতেই সেই এক কথা, এখন কোনো লোকের দরকার নেই, দরকার হলে জানানো হবে, এই সব বলে বেড়াচ্ছে। যা টাকা আছে তাতে তো আর কটা দিনই চলবে। তারপর আমার তোমার তাও না হয় যেমন তেমন, কিন্তু ছেলেটার। সে তো ঠিক, এমনই একটা অপদার্থ বাবার ঘরে জন্মেছে যে ঠিক করে খেতেও দিতে পারে না। ছি ছি, এমন করে বলছো কেন? একটা কথা ভেবেছি, আমার এক মামা থাকে বিলাসপুর গ্রামে। তার নিজের বলতে কেউ নেই, ওই তন্ত্র সাধনা করে। আমাকে অনেকবার বলেছে তার ওখানে গিয়ে তন্ত্র সাধনার কাজে সাহায্য করতে, সেজন্য অবশ্য পারিশ্রমিকও দিবে বলেছিল। ভাবছি ওখানেই যাব। তুমি ওনার কথা আগেও কবার বলেছিলে, আর আমি আগেও না করেছিলাম। উনি তন্ত্র সাধনা করেন, আত্মা টাত্মা নিয়ে কাজ, ওখানে না যাওয়াই ভালো। ওটা তোমার মনের ভুল ধারণা। আর কাজের তো কত চেষ্টাই করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। আর মামার কাছে গিয়েও তো কাজই করব, তাহলে আর অসুবিধা কোথায়? সন্ধ্যা আরও কবার ওখানে যেতে নরেশকে বারণ করল, কিন্তু নিজের বর্তমান আর্থিক অবস্থার কথা বলে সন্ধ্যাকে রাজি করালো নরেশ। কালকেই মামাকে চিঠি লিখে দিচ্ছি যে দিন তিনেক পরে আমি যাচ্ছি, আর সাথে নিজের পরিস্থিতির কথাও জানাবো। প্রায় ছিঁড়ে যাওয়া ডায়েরিতে লিখে রাখা দূর সম্পর্কের মামার বাড়ির ঠিকানা দেখে সেই মতো নরেশ তার চিঠি পাঠিয়ে দিল। দিন তিনেক পর। কেন জানি না আমার মনটা খুব কুড়াচ্ছে, না গেলেই কি নয়। অত কেন চিন্তা করছো, দেখবে ভালোই হবে। নরেশ মামার বাড়ির উদ্দেশ্যে বিলাসপুরে রওনা দিল। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ল। বিলাসপুরে যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। এমনিতেই বিলাসপুর ছোট স্টেশন, তার উপরে আবার সিঙ্গেল লাইন। ঠিকানা জানা ছিল, আর মামার সাথে চিঠিতে কথাবার্তাও হতো। কবার মামা নরেশদের বাড়িতেও এসেছে, তবে নরেশের কখনো যাওয়া হয়নি। কিন্তু এখন পরিস্থিতি ওকে এখানে নিয়ে এসেছে। তবে ও এটা জানতো না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ওর জন্য রাতে অপেক্ষা করছে। পৌঁছে তো গেলাম, কিন্তু মামার বাড়িতে যাব কি করে, এটাই তো ভাবছি। পথটাও তো চেনা নেই, মামাও তো আমাকে নিতে এলো না। তাহলে কি আমার চিঠি পাইনি, কিন্তু এতটা এসেও বাড়ি ফিরে যাব? নরেশ বেশ কিছু সময় ভাবনা চিন্তার পর অবশেষে ঠিক করল ও বাড়িতে আর ফিরবে না। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি যদি কারো দেখা পাওয়া যায়, বা কেউ যদি মামার বাড়িতে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারে, তাহলে খুব ভালো হয়। নরেশ স্টেশনের বাইরে বেরিয়ে দেখে বাইরেটা একদম শুনশান, একটাও মানুষ কোথাও নেই। স্টেশনের বাইরে দাঁড়িয়ে নরেশ আকাশ পাতাল ভাবছে যে কি করে মামার বাড়িতে যাবে। তখনই একটা রিকশাকে
সামনের পথ দিয়ে আসতে দেখে। নরেশ হাত দেখিয়ে রিকশাটাকে দাঁড় করায়। অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ একজনকে বেরিয়ে আসতে দেখে রিকশাওয়ালা ভয় পেয়ে জোরে রিকশার ব্রেক কষে। এ কি, আপনি কে? এমন অন্ধকারে কোথায় দাঁড়িয়েছিলেন? তুমি আমাকে ভূত ভেবে ভয় পেলে নাকি? না না, আমি ভূত নয়, রক্ত মাংসের জীবন্ত মানুষ। রাতের বেলা এখানে কি করছেন? আসলে আমি আমার মামার বাড়িতে যাব, কিন্তু কিভাবে যাব সেটা নিয়ে সমস্যাতে পড়েছি। এখানে নতুন এসেছেন বুঝি? এই যে মামার বাড়ির ঠিকানাটা। না না, ওই পথে আমি খুব একটা যাই না। আর তাছাড়া আপনার মামার বাড়িতে যাওয়ার জন্য ভুবনডাঙ্গার শ্মশানের উপর দিয়ে যেতে হবে। শ্মশানের ওপর দিয়ে যেতে হবে, তাতে কি? ওরে বাবা, আপনি থাকেন না তো, তাই জানেন না। ওই শ্মশানে ব্রহ্মদত্ত থাকে। রাতের বেলা ওই পথে যাওয়ার সময় অনেকেই তাকে দেখেছে। কি সব বলছো? ব্রহ্মদৈত্য আছে শ্মশানে? ওনাকে নিয়ে হাসবেন না। আপনাকে বলি কি, আপনি বরং আজ রাতটা স্টেশনে কাটিয়ে দিন। তাহলে কি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে না? না না, আমি ওদিকে যেতে পারবো না। অনেক রাত হয়ে গেছে, আমি চললাম। তুমি যখন যেতে অতই ভয় পাচ্ছ, বরং তুমি আমাকে যাওয়ার রাস্তাটা বলে দাও। রিকশা চালকটি নরেশকে ওর মামার বাড়িতে যাওয়ার পথটা বলে দিয়ে রিকশা নিয়ে নিমেষে অন্ধকারে মিলিয়ে যায়। কি ভীতু লোক রে বাবা, শ্মশানে নাকি কোনো ব্রহ্মদৈত্য থাকে। নরেশ একা একা এইসব কথা বলছে, এমন সময় পেছন থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসে। আপনি বুঝি ভূতে ভয় পান না? নরেশ কিছুটা চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে একটা মহিলা, মুখটা কাপড়ে ঢাকা। আপনি এই রাতের বেলা এখানে? কে আপনি? আমি ওদিকেই থাকি। আপনি রিক্সা চালকটির সাথে কথা বলছিলেন, তখনই শুনতে পেলাম আপনি ওদিকেই যাবেন। আর আমি কে তা না হয় নাইবা জানলেন। আপনি ঠিক কখন এলেন সেটাই তো বুঝতে পারলাম না। এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকলে তো আপনার মামার বাড়িতে পৌঁছাতেই পারবেন না। চলুন এবার। মহিলাটি আগে আর নরেশ ওর পিছনেই যেতে থাকে। আপনার বাড়ি কি আমার মামার গ্রামেই? বলতে পারেন। দুজনে আরো কিছু দূর এগোতেই উপস্থিত হলো ভুবনডাঙ্গার শ্মশানে। নরেশ দেখতে পায় ওরা ইতিমধ্যে শ্মশানের ঠিক মাঝখানে। এদিকে ওদিকে ছড়িয়ে আছে ভাঙা হাঁড়ি, সিঁদুর, লাশ বোয়ার খাট আর পুড়ে যাওয়া কাঠ। কিছু সময় আগেই হয়তো কোনো লাশ পোড়ানো হয়েছে। এখনো সেই চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে আর ধিকি ধিকি আগুন জ্বলছে। চামড়া পোড়ার বিচ্ছিরি গন্ধ চারিপাশে ছেয়ে গেছে। নরেশ নাক চাপা দিয়েও যেন থাকতে পারে না। উফ, কি বিকট গন্ধ! কি সব বলছেন? কত সুন্দর গন্ধ চারিদিকে, মনটা একদম ভরে গেছে। আপনার এই শ্মশানের চামড়া পোড়া গন্ধ ভালো লাগছে? নরেশের কথার কোনো উত্তর এলো না মহিলাটির কাছ থেকে। যেন মনে হলো একটা কালো ছায়া সেই প্রায় নিভতে বসা চিতার দিকে এগিয়ে গেল। তখনই আওয়াজ আসতে থাকে ওদিক থেকে, যেন কিছু চিবানো হচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। নরেশের কেমন একটা অস্থির লাগতে থাকে। ভিতর থেকে কেউ যেন বারবার বলছে, জায়গাটা ভালো নয়, চলে যায় এখান থেকে। তবে একা একটা মহিলাকে রেখে যাওয়াটা তার বিবেকে বাজছে। তাই নরেশ মহিলাটিকে ডাকল। আপনি কোথায়?
এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, চলুন। জায়গাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। নরেশ কথা বললেও অপর দিক থেকে আবারও কোনো উত্তর নেই। নিঃশ্বাস পড়ার শব্দটা আরও বেড়েছে, আর এটাও বোঝা যাচ্ছে কেউ যেন কিছু খাচ্ছে। আশ্চর্য তো, মহিলাটা গেল কোথায়? নরেশের কিন্তু এবার বেশ ভয় করতে শুরু করে। শ্মশানে রাতে শিয়াল ঘুরে বেড়ায়, সে কি তাহলে ওদের খপ্পরে পড়ল? জীবন্ত মানুষদের খেতেও ওরা দুবার ভাববে না। কিছুটা সাহস সঞ্চয় করে ওর কাঁধের কাপড়ের থলি থেকে টর্চটা বের করে। টর্চটা আকারে ছোট, খুব বেশি দূর অবধি আলো পৌঁছায় না। তাও যতটাই দেখা যায়, এতে শিয়ালরাও একটু হলেও ওর কাছে আসতে ভয় পাবে। মহিলাটির আবার কোনো বিপদ হলো কিনা কে জানে। টর্চ জ্বালিয়ে সামনের দিকে ফেলে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে এই কথাই বলছে। কোথায় যে গেল মহিলাটা? আরে ওটা কে বসে আছে? নরেশ টর্চের নিভু নিভু আলোতে দেখে কেউ যেন মাথা নিচু করে বসে কিছু একটা করছে। ওটা তো শিয়াল মনে হচ্ছে না। ওখানে অমন মাথা নিচু করে কে কি করছে? নরেশ টর্চের আলোটা সেদিকে রেখে এগিয়ে যায়। আরে এটা তো সেই মহিলাটি। ওদিকে মুখ করে রয়েছে কেন? আরে আপনি ওদিকে মুখ করে অমন ভাবে মাটিতে বসে আছেন কেন? এই শ্মশানের মধ্যে বেশি সময় থাকাটা ঠিক নয়। শিয়াল, জঙ্গলি কুকুর যে কোনো সময় ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এত সুন্দর খাবার ছেড়ে যায় কি করে? এটা তো সেই সেই মহিলাটা। আপনি অমন ভাবে কথা বলছেন কেন? কি করছেন ওটা? খেতে দে আমাকে, মেলা ঝামেলা করিস না। এরপর তোরও তো বন্দোবস্ত করতে হবে। নরেশ টর্চটা নিয়ে আরও কিছুটা সামনে এগিয়ে যায়। এবার মহিলাটি ধীরে ধীরে পিছনের দিকে তাকায়, আর তা দেখে নরেশ এক প্রকার পিছনের দিকে ছিটকে পড়ে যায়। মহিলাটির হাতে একটা পুড়ে যাওয়া অর্ধেক হাত, কিছু সময় আগে পুরানো লাশের না পোড়া একটা হাত। সেখান থেকেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওই মহিলাটি। একে সাধারণ কোনো মহিলা কোনোভাবেই বলা চলে না, কারণ তার চোখ দুটো পুরো লাল, কপালের মাঝখানে মোটা লাল সিঁদুর, মুখের এক পাশে রক্ত। তোকেও আমি এইভাবেই খাবো, সেই জন্যই তো আমাকে পাঠানো হয়েছে। কিন্তু কাঁচা মাংসের লোকটা আর ছাড়তে পারলাম না। ওরে বাবারে, এ তো সেই মহিলাটা। আজ রাতই তোর শেষ রাত, এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবি না। ও তোর খবর পেয়েছে ঠিকই, তোকে ছাড়বে না রে, তোকে ছাড়বে না। নরেশ আর দাঁড়িয়ে না থেকে ছুটতে শুরু করে। ও বুঝতে পারে ওর পিছনে কেউ একটা আসছে। নরেশ এই ভয়ের ভেতরেও ভাবে ওই ভয়ঙ্কর চেহারাটি কার কথা বলছে বারবার, কে মারবে ওকে। না না, অত কিছু ভাবলে এখন চলবে না। রিক্সা চালকটি বলেছিল ভুবনডাঙ্গার শ্মশান পেরিয়ে নিম গাছের পাশেই আমার মামার বাড়ি। ওই তো দেখা যাচ্ছে মামার বাড়ি। আর কিছুটা দৌড়ালেই শ্মশান শেষ। আরও কিছুটা দৌড়ানোর পর নরেশ মামার বাড়িতে উপস্থিত হয়। মামা, মামা বাড়িতে আছো? মামা বাড়িতে আছো? ও মামা, দরজা খুলো, দরজা খুলো মামা। কাঠের দরজা খুলে লাল বসনে বেরিয়ে আসে দীর্ঘদেহী একটা লোক, মাথাতে জটা, চোখ টকটকে লাল, আর সেই চোখে ভয়ঙ্কর চাউনি। কিছু সময় তো নরেশ ভয়ের মাঝেও নিজের মামাকে দেখে চিনতে পারল না। এই মামাকে তো কয়েক বছর আগেও দেখেছিল,
কিন্তু এখন তাহলে যেটা শুনেছিল সেটাই ঠিক। মামা তন্ত্র সাধনা করে। মামা কিন্তু নরেশকে চিনতে ভুল করেনি। নরেশ, তুই চলে এসেছিস? আয়, ভেতরে আয়। আমার পেছনে পেছনে আমার পেছনে। কে কে তোর পিছনে? নরেশের পিছনে আসা সেই কালো ছায়াটি নিম গাছে উঠে যায়। নরেশ ঘরের ভিতরে ঢুকে ওর সাথে ঘটে যাওয়া সব কথা মামাকে খুলে বলে। আরে, তোর পিছনেই ছিল কোনো দুষ্ট আত্মা। বর্ণনা শুনে তো ডাকিনি মনে হচ্ছে। ওই আত্মাটা বারবার এটাও বলছিল ওকে নাকি কেউ পাঠিয়েছে আমাকে মারতে। ও তোকে বশ করার জন্য ওসব বাজে কথা বলছিল। যাক, বাদ দে ওসব কথা। তুই এখন আমার কাছে আছিস, আর কোনো ভয় নেই তোর। আমি তোর চিঠি পেয়েছিলাম, কিন্তু একটা বিশেষ কাজের জন্য তোকে আনতে যেতে পারিনি। কিছু মনে করিস না যেন। না না, ও ঠিক আছে। আমি তো তান্ত্রিক মানুষ, তাই কষ্ট করে নিরামিষ খেতে হবে কিন্তু। এত সময়ে নরেশের ভয় অনেকটাই কেটে গেছে। মামা রান্না করছিল। সেই ফাঁকে নরেশ তার বর্তমান পরিস্থিতির সব কথা খুলে বলে। খুব ভালো করেছিস আমার কাছে এসে। আমি একলা মানুষ, মরে গেলে পৈতৃক সম্পত্তি সব পড়ে থাকবে। তোর বউ বাচ্চা আছে, তোর টাকার দরকার। চিন্তা করিস না, সব তোকেই দিয়ে যাব। আমার থেকে টাকা তোর দরকার বেশি। সামনের সপ্তাহতেই হিমালয় চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিন ফিরব না। ওখানে যাওয়ার আগেই তোকে সবটা দিয়ে যাব। নরেশ মনে মনে অনেক নিশ্চিত হলো, জীবনে অন্ধকারের কালো ছায়া কেটে যেন ও আবার আলোর মুখ দেখতে পারবে। মামা, আমি তো খাচ্ছি, তুমি খেলে না কেন? আজ রাতে আমার এক বিশেষ তন্ত্র সাধনা আছে, ওটা না করে কিছু খেতে পারবো না। তুই খেয়ে শুয়ে পড়, আবার কালকে সকালে হয়তো দেখা হবে। শেষে বলা মামার কথাগুলি কিছুটা অদ্ভুত লাগলেও তেমন আমল দিল না। পেট ভরে খেয়ে অনেকটা শান্তি নিয়ে চৌকিতে গা এলিয়ে দিল। আর কিছু সময়ের মধ্যেই চোখে নেমে এলো যত রাজ্যের ঘুম। নরেশ, উঠে পড়ো, চলে যাও এখান থেকে। তোমার এখানে বড় বিপদ, পালাও এখান থেকে। নরেশ স্পষ্ট দেখল, খালি গায়ে খাটো ধুতি পরা পৈতে ধারে একজন ওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে চলেছে। কিছু সময় চুপ করে আবার একই কথা। নরেশ, উঠে পড়ো, চলে যাও এখান থেকে। তোমার এখানে বড় বিপদ, পালাও এখান থেকে। নরেশ ধর্মর করে উঠে বসে। ও, স্বপ্ন দেখছিলাম। উফ। এটা বলে আবার শুতে যাচ্ছে, তখনই ঘরের পিছনের দিক থেকে আওয়াজ আসে, যেন কেউ কথা বলছে। এখন তো মনে হয় গভীর রাত, এত রাতে কারা কথা বলছে? নরেশ চৌকি থেকে নেমে সামনের বন্ধ জানলার কাছে যায়। তোর এত লোভ? তোকে জাগালাম ওকে মারার জন্য, আর যেই কাঁচা মাংসের গন্ধ পেলি অমনি সব ভুলে গেলি। আজ রাতে ওকে বলি না দিলে এমন সুযোগ আর পাবো না। নরেশ কথাগুলো শুনে ধীরে ধীরে জানলা খুলে দেখে, জানলার কিছু দূরেই একটা ধুনি জ্বলছে, যার এক পাশে লাল বসনে মামা, আর অন্য পাশে শ্মশানের সেই ভয়ঙ্কর নারী মূর্তি। এ তো দেখছি মামা আমাকেই মারার ফন্দি করেছে। নরেশের আর কিছু বুঝতে অসুবিধা রইল না যে চিঠিতে আজকে আসার খবর পেয়ে মামাই ওই ডাকিনীকে অন্ধকার থেকে জাগিয়েছিল আর ওকে মারতে পাঠিয়েছিল। কিন্তু কেন? তন্ত্র সাধনার কোনো সিদ্ধি লাভের জন্য কি? এসব ভাবার সময় নেই আর। এখান থেকেও পালাতে হবে। নরেশ দৌড়ে গেল দরজা খুলতে।
কিন্তু এ কি, দরজা তো বাইরে থেকে বন্ধ। টাকার আশা করতে সে আজ প্রাণটাই দিতে হবে, ছেলে আর বউকেও দেখা হবে না। নরেশ এসব ভাবছে, এমন সময় দরজা ধীরে ধীরে খুলে যায়। ওই বুঝি ওকে মারতে এলো সেই ডাকিনি। কিন্তু না, দরজার বাইরে দাঁড়িয়ে কিছু সময় আগেই স্বপ্নে দেখা সেই খাটো ধুতি, খালি গায়ে পৈতেধারী মানুষটি। নরেশের কিন্তু মানুষটিকে দেখে একদম ভয় করল না। তার চোখ দুটিতে যেন পৃথিবীর সব ভালোবাসা একত্রিত করা। তুমি এখনই চলে যাও এখান থেকে, ওই পাষণ্ড তান্ত্রিক নইলে তোমাকে বলি দেবে। কিন্তু আপনি? আমি কে তা না জানলেও চলবে, তুমি চলে যাও এখান থেকে। ওরা তো আমার পিছু নেবে। কিচ্ছু হবে না, তুমি যাও, আমি আছি। নরেশ দরজার বাইরে বেরোয়। ওর বারবার মনে হচ্ছিল মানুষটির পায়ে হাত দিয়ে একবার প্রণাম করে, কিন্তু কেন জানি না পারে না। নরেশ ছুটে চলে স্টেশনের দিকে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি পালাতে হবে। আর তখনই বাড়ির দিক থেকে ওই মামা আর মহিলার আর্তনাদের শব্দ পাই, ঠিক যেন মৃত্যু যন্ত্রণা। অবশ্য নরেশ পেছনে সেই ভয়ঙ্কর ডাকিনি বা তার পাষণ্ড তান্ত্রিক মামাকে দেখেনি তার জীবন রক্ষাকারী সেই মানুষটিকেও। সারা রাত কোনো মতে স্টেশনে কাটিয়ে ভোরের ট্রেনে বাড়ি ফিরে। নরেশের বিধ্বস্ত চেহারা দেখে সন্ধ্যাও ভয় পায়। নরেশ সন্ধ্যাকে সব কথা খুলে বলে। সন্ধ্যা জোড়হাত করে প্রণাম করে বলে, তোমাকে যে প্রাণী বাঁচিয়েছে তাকেই চিনলে না গো? না তো, তুমি বুঝতে পারলে? সেই তো বেমম্ম দৈত্য, টাক মাথা, খালি গা, খাটো ধুতি আর পৈতে। সবাই ভাবে ওই গ্রামের বিপদ, কিন্তু বোকারা এটা জানে না যে সেই সবাইকে রক্ষা করে, যেমনটা তোমাকে করেছে। আর মামার বাড়ি থেকে ফেরার সময় আর্তনাদ শুনেছিলে না, সেটা হলো ওদের শাস্তির চিৎকার। জয় বিমম্মু বাবার জয়। সন্ধ্যা জোড়হাত করে প্রণাম করে। নরেশের কষ্ট হলো কেন তখন ওনাকে প্রণাম করল না। মাথা নিচু করে বেম্বো বাবার উদ্দেশ্যে প্রণাম করতে যাচ্ছে, তখনই পকেট থেকে 3টি মোহর মাটিতে পড়ে। হ্যাঁ, এ তো মোহর। আমাদের আর কোনো দুঃখ রইল না সন্ধ্যা, এ সবই বেম্বো বাবার কৃপা। জয় বিমম্মু বাবার জয়। ভুবনডাঙ্গার শ্মশানে লাশ পোড়াতে গিয়ে কদিন বিকট পচা গন্ধ পাচ্ছিল সবাই। খোঁজাখুঁজির পর দেখা গেল ভুবনডাঙ্গার শ্মশানের শেষে নিম গাছের লাগোয়া বাড়িতে যে তান্ত্রিক থাকত, সে বাড়ির পিছনে মরে পড়ে আছে। বেশ কদিন আগেই মরেছে, তাই লাশ ফুলে উঠেছে আর মাংস পচতে শুরু করেছে। তা থেকেই এমন পচা গন্ধ। সবাই এটা খেয়াল করল। পাশের নিম গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে একজন, যার টাক মাথা, খালি গা, খাটো ধুতি পরা আর গলাতে ঝুলছে পৈতে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক
ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।